যখন লিসার চোখ খোলে তখন সে নিজেকে এক অদ্ভুত বাংকারে বন্দী অবস্থায় খুঁজে পায়, চারদিক ঘেরা শক্ত লোহার দেয়ালে। লিসা নিজেকেই বন্ধ জায়গায় আটকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার সাহায্যে আসে না। সে দেখে তাকে এক ধরনের অদ্ভুত পোশাক পরানো হয়েছে আর তার হাতে একটা ঘড়িও পরানো আছে। লিসা ঘড়িটা খুলে ফেলতে অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়িটা এতটাই মজবুত ছিল যে সেটা তার হাত থেকে খুলতে পারে না। শেষমেশ যখন সে বুঝতে পারে যে এখান থেকে বেরোনো অসম্ভব, তখন ক্লান্ত ও অসহায় হয়ে একটা কোণে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই হঠাৎ সেই চেম্বারের দরজাটা খুলে যায়। লিসা দেখলো দরজার অপর পাশে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গের শেষ প্রান্ত থেকে একটা আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পারলো যদি এই জায়গা থেকে বের হতে হয় তবে ওই সুড়ঙ্গ দিয়েই যেতে হবে। এটা ভেবে লিসা খুশি হয়ে গেল যে অবশেষে সে মুক্তির পথ পেয়েছে। কিন্তু ঠিক তখনই যখন সে সুড়ঙ্গের ভেতরে ঢুকলো, পিছনের চেম্বারের দরজাটা হঠাৎ করে নিজে থেকে বন্ধ হয়ে গেল। এটা দেখে লিসার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে বুঝতে পারলো এখন সে আগের থেকেও বেশি ভয়ঙ্কর জায়গায় আটকে গেছে। হঠাৎ তার হাতে বাঁধা ব্রেসলেট থেকে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো আর তাতে 11 মিনিটের টাইমার সেট হয়ে গেল। এটা দেখে লিসা বুঝে গেল তাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বের হতে হবে, না হলে সে চিরদিনের জন্য এখানেই আটকে যাবে। এই ভাবনা মাথায় আসতেই লিসা হাত পা ব্যবহার করে রেঙে রেঙে সেই আলোর দিকে এগোতে শুরু করলো। কিন্তু যতই সে আলোর কাছে যাচ্ছিল, সামনে থাকা সুড়ঙ্গের দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। এটা দেখে লিসা আরো দ্রুত এগিয়ে গেল, কিন্তু যখন সে দরজার একদম কাছে পৌঁছলো তখন দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লিসা বুঝতে পারছিল না এখন কি করবে। সে চিৎকার করে কাঁদতে লাগলো। তখন তার চোখে পড়লো দরজার পাশে দিয়ে একটা খুব সরু সুড়ঙ্গ, কিন্তু সেটা এতটাই সরু যে ওখান দিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবুও লিসার সামনে আর কোনো উপায় ছিল না। সে সাহস করে সেই সরু সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল এবং অনেক কষ্টের পর সেটা পেরিয়ে সামনে পৌঁছে গেল। সামনে এসে সে দেখলো একটা জায়গায় দুটো রাস্তা তৈরি, একটার পথ ওপরে যাচ্ছে আর একটা নিচে। লিসা ঠিক বুঝতে পারলো না কোনটায়। শেষ পর্যন্ত সে ওপরের পথটা বেছে নিয়ে হাঁটু গেড়ে এগোতে শুরু করলো, কিন্তু একটু যেতেই নিচের ফ্লোরটা উপরের দিকে উঠতে শুরু করলো। যদি সময় মতো না বেরোতে পারে তবে নিচের রাস্তা তাকে চেপে মেরে ফেলবে। ভয়ে লিসা যতটা সম্ভব দ্রুত এগোতে লাগলো। সে প্রায় পিষ্ট হতে যাচ্ছিল, ঠিক তখনই তার হাত সুড়ঙ্গের শেষে পৌঁছে গেল এবং দরজাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই লিসা প্রাণ বাঁচিয়ে বাইরে বের হতে পারলো। নিজেকে চাপা পড়া থেকে বাঁচিয়ে লিসা একদম নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু সে জানতো না এখান থেকেই তার বিপদের শুরু, কারণ সামনের পথ আরো ভয়ঙ্কর ছিল। ঠিক তখনই তার ঘড়িতে আবার অ্যালার্ম বাজলো। সেটা জানিয়ে দিল অর্ধেক সময় শেষ হয়ে গেছে আর এখন লিসার হাতে বাকি আছে মাত্র 5 মিনিট। তাই সে আবার সামনে এগিয়ে যেতে শুরু করলো। কিছুটা পথ যাওয়ার পর সে রাস্তার মাঝে দেখতে পেল একজন মানুষ পড়ে আছে। লিসা যখন তার কাছে গেল তখন বুঝলো ওটা কোনো জীবিত মানুষ নয়, বরং একদম পুড়ে যাওয়া একটা লাশ, যার অবস্থা ছিল ভয়াবহ। লাশটার হাতে বাঁধা ছিল ঠিক লিসার মতোই একটা ঘড়ি। লিসা তখনই বুঝে গেল এই মানুষটাও তার মতোই ট্যানেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু বাঁচতে পারেনি। অর্থাৎ এখান থেকে বের হনো প্রায় অসম্ভব। লাশটা দেখে লিসার বেঁচে থাকার শেষ আশাটুকু যেন ভেঙে গেল। তবুই কোনোভাবে নিজেকে সামলে সে লাশটাকে সরিয়ে সামনে এগোতে থাকলো। এবার যখন সে নিজের ঘড়ির দিকে তাকালো, দেখলো হাতে মাত্র 2 মিনিট বাকি। তাই সে আরো দ্রুত যেতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ কিছু মজবুত লোহার দণ্ড তার সামনে নেমে এসে পথ আটকে দিল। একই সাথে ট্যানেলের দেয়াল থেকে অনেক গরম হিটিং পাইপ বের হয়ে এলো এবং চারপাশে প্রচন্ড তাপ ছড়াতে শুরু করলো। এটা দেখে লিসা পুরোপুরি ভয় পেয়ে গেল। সে বুঝে গেল এখন তারও পরিণতি ওই পুড়ে যাওয়া লাশটার মতোই হবে। ঠিক তখনই তার পেছনের দেয়ালের একটা ছোট্ট অংশ হঠাৎ খুলে গেল। লিসা পেছন দিকে গিয়ে ওই অংশের ভেতর ঢুকে গেল। মুহূর্তের মধ্যে এক কাঁচের দরজা সেটাকে পুরোপুরি বন্ধ করে দিল। যেই না ঘড়ির টাইমার শূন্যে পৌঁছলো, অমনি হিটিং পাইপগুলো থেকে আগুন ঝরতে শুরু করলো আর মুহূর্তের মধ্যে পুরো ট্যানেল আগুনের লেলিহান শিখায় ভরে গেল। যে চেম্বারে লিসা ছিল সেটা একদম নিরাপদ ছিল, তাই বেঁচে গেল। কিছুক্ষণ পর সেই পাইপগুলো আবার দেয়ালের ভিতরে চলে গেল। এরপর সেই চেম্বারের দরজা খুলে গেল। লিসা এত ভয় পেয়ে গেছিল যে সে আর বাইরে যেতে চায়নি, কিন্তু দেয়াল নিজে থেকেই তাকে বাইরে ঠেলে দিল। বাইরে আসার সঙ্গে সঙ্গে লিসার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হয়ে গেল। লিসা কিছুটা এগোতেই দেখলো ট্যানেলের ছাদ নিচে নেমে আসছে, একেবারে তার শরীরের সঙ্গে লেগে গেছে। কেবল একটু যাবার মতো অল্প জায়গা বাকি। এখন সে পুরোপুরি অসহায়, কান্নায় ভেঙে পড়লো। তার চোখ ঘড়ির দিকে পড়তেই দেখে সময় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আরো 11 মিনিট পর আবার আগুন এসে পুরো ট্যানেল পুড়িয়ে দেবে। সে ভাবলো এত ভয়ানক মৃত্যু অপেক্ষা করার থেকে বরং শেষবার চেষ্টা করে দেখা যাক, হয়তো বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে। তাই সাহস নিয়ে আবার পিঠের ওপর শুয়ে হাতের ভর দিয়ে সামনে এগোতে শুরু করলো। কিছুটা যাবার পর ট্যানেল শেষ হয়ে গেল আর সামনে দেখা গেল একটা বিশাল বড় পানির ট্যাঙ্ক। লিসা তখন খুব ক্লান্ত, তৃষ্ণায় কাহিল। সে শুয়ে থেকে হাতের সাহায্যে পানি খেয়ে তৃষ্ণা মেটালো। এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাত্র 8 মিনিট বাকি। পানির বাইরে কোনো পথ দেখা যাচ্ছে না, তাই গভীর শ্বাস নিয়ে সে পানির ভিতরেই ডুব দিল। ভেতরে গিয়ে দেখলো ট্যাঙ্কটা বিশাল। সে কিছুই বুঝতে পারছিল না। সেদিন ওদিক ঘুরে বের হবার পথ খুঁজছিল, কিন্তু কোনো পথই পেল না। আর ওই দিকের যে পথ দিয়ে সে ঢুকেছিল সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই ট্যাঙ্কের ওপরের দিক থেকে একটা দরজা খুলে গেল। লিসা তাড়াতাড়ি সেই দরজা দিয়ে ওপর দিকে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসতেই সে জোরে জোরে শ্বাস নিতে লাগলো এবং সামনে এগিয়ে যেতে লাগলো। কিন্তু লিসা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সামনে এগোনো তার পক্ষে খুবই কঠিন হয়ে উঠেছিল। আর কিছুক্ষণ পরেই প্রচন্ড ক্লান্তির কারণে সে মাঝপথেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার কানে কারোর চিৎকার করার শব্দ ভেসে আসলো। কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছিল। সেই শব্দ শুনে লিসার ভেতরে বাঁচার একটা নতুন আশা জেগে উঠল। তাই সে দ্রুত সেই আওয়াজের দিকে যেতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ তার পায়ের নিচে একটা দরজা খুলে গেল। তার নিচে ফুটন্ত অ্যাসিডে ভর্তি একটা গর্ত ছিল। সে অল্পের জন্য সেই অ্যাসিডে পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। ওই অ্যাসিড এতটাই ভয়ঙ্কর ছিল যে শক্ত লোহাও কয়েক সেকেন্ডে গলে যেত। লিসা দ্রুত নিজের জামা থেকে একটা টুকরো ছিঁড়ে সেটা অ্যাসিডে ডুবিয়ে পরীক্ষা করলো। কয়েক সেকেন্ডের মধ্যে কাপড়টা পুরো কালো ছাই হয়ে গেল। এটা দেখে লিসা খুব সতর্ক হয়ে এগোতে লাগলো। সে হাত এবং পা গর্তের ধারে রেখে আস্তে আস্তে পার হচ্ছিল। ঠিক তখনই তার হাঁটুটা সামান্য অ্যাসিডে ছুঁয়ে গেল। প্রচন্ড ব্যথায় লিসা চিৎকার করে উঠল। ভাগ্য ভালো তার স্যুটের কারণে হাঁটুটা গলে যায়নি, তবে সেখানে গভীর ক্ষত হয়ে গেল। তবু সে ব্যথা ভুলে আবার
আবার সেই আওয়াজের দিকে এগোতে লাগলো। অবশেষে সে একটা লোহার গ্রিলের কাছে পৌঁছে গেল। কিছুটা দূরে আরেকটা গ্রিলের পেছনে একজন পুরুষ আটকে ছিল। লোকটার হাতেও লিসার মতো একটা ঘড়ি আর স্যুট ছিল। লিসা তাকে বলল, শোনো, আমরা দুজনেই এখানে আটকে আছি, যদি একে অপরকে সাহায্য করি তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু লোকটা অনেকদিন ধরে এই ট্যানেলে আটকে থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে কখনো লিসাকে গালাগালি করছিল, আবার কখনো ক্ষমা চাইছিল। সে পাগলের মতো বলল ওরা আবার ফিরে আসবে আর আমাদের মেরে ফেলবে। তারপর সে পাগলের মতো হেসে উঠল। ঠিক তখনই লিসা লক্ষ্য করলো তার হাতের ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গরম পাইপগুলো আবার দেয়াল থেকে বেরিয়ে এলো। আর এবার লুকোনোর জন্য যে চেম্বারটা খোলা হলো সেটা লিসা আর ওই লোকটার মাঝখানে ছিল, যেখানে মাত্র একজন মানুষ ঢুকতে পারবে। এখন হয় পাগল লোকটা বাঁচবে, না হয় লিসা। মুহূর্তের মধ্যে তাদের সামনে থাকা লোহার গ্রিল সরে গেল। তারা দুজনেই দৌড়ে চেম্বারের দিকে ছুটলো এবং প্রায় একসঙ্গে পৌঁছে গেল। তারপর শুরু হলো টানা হ্যাচড়া। কখনো লিসা তাকে বাইরে ঠেলে দিচ্ছিল, কখনো সে লিসাকে ধাক্কা মারছিল। শেষ মুহূর্তে লিসা তাকে লাথি মেরে বাইরে ফেলে দিল। সে পা দিয়ে লিসাকে টেনে বের করার চেষ্টা করলো। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং চেম্বারের কাঁচের দরজা বন্ধ হয়ে তার হাত কেটে ফেললো। লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। লিসার চোখ লোকটার কাটা হাতে পড়তেই সে একটা ট্যাটু দেখতে পেল, ক্রস চিহ্নের ট্যাটু। এটা দেখেই লিসা বুঝে গেল যে এই লোকটাই সেই সিরিয়াল কিলার অ্যাডাম, যে তাকে গাড়িতে অজ্ঞান করেছিল। এখন লিসার সব বিভ্রান্তি দূর হয়ে গেল। এতক্ষণ সে ভেবেছিল অ্যাডামই তাকে এখানে বন্দী করে রেখেছে, কিন্তু আসলে অ্যাডাম নিজেই এখন মৃত্যুর মুখে আটকে পড়েছিল। এমন সময় লিসার ঘড়ির 11 মিনিট পূর্ণ হয়ে গেল, আর সেই হিটিং পাইপ থেকে বের হওয়া ভয়ঙ্কর আগুন কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাডামকে ছায়ে পরিণত করল। নিজের চোখের সামনে অ্যাডামের এত ভয়ানক মৃত্যু দেখে লিসা ভয় পেয়ে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর সেকশনের ভেতরকার ছোট সুড়ঙ্গ দিয়ে এক রোবট বেরিয়ে এলো। দেখতে যেন একটা ভয়ঙ্কর খুলির মতো রোবট, কিন্তু রোবটটি লিসাকে কোনো ক্ষতি করল না, বরং তার অ্যাসিডে পুড়ে যাওয়া হাঁটুর ক্ষতটা সারিয়ে দিল। লিসা তখন রোবটটিকে জিজ্ঞেস করল, তুমি কে? আমাকে এখানে কেন এনেছো? উত্তরে রোবটের মুখ থেকে একটা টুল বের হয়ে এলো, যা লিসার শুটের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। সেই টুলের সাহায্যে লিসার মস্তিষ্কে ফ্ল্যাশব্যাক ফিরে এলো। যখন সে গাড়িতে অ্যাডামের সঙ্গে ছিল তখন সে অ্যাডামের আসল রূপ জানতে পেরে তার সঙ্গে ঝগড়া করে ফেলে। ঝগড়ার সময় অ্যাডাম ছুরি দিয়ে লিসার বুকে আঘাত করে এবং তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। সেই মুহূর্তে লিসা আকাশ থেকে নিজের দিকে আসতে থাকা এক সাদা আলো দেখতে পায়। তারপর লিসা আবার বর্তমান সময়ের চেতনায় ফিরে আসে। এবার সে বুঝতে পারে যে ওই এলিয়েনরাই ছিল যারা অ্যাডামের মতো দানবের হাত থেকে তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে এখানে এনেছিল। কিন্তু কেন এনেছিল সেটা না বলেই রোবটটি চলে গেল। লিসা এখন বুঝতে পারে যারা তাকে এখানে এনেছে তারা তাকে মারতে চায় না, বরং এই ভয়ানক গেমটা শেষ করতে হবে, তাহলেই সে এখান থেকে বেরোতে পারবে। সে চেম্বার থেকে বেরিয়ে পড়ল। মেঝেতে অ্যাডামের কাটা হাত পড়েছিল। সেই হাতে থাকা টাইমারের নিচে কিছু অদ্ভুত চিহ্ন দেখা গেল। লিসা চিহ্নগুলোর অর্থ বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একটা ঘূর্ণায়মান পাখা তার দিকে এগিয়ে এলো। সেটা দেখে সে প্রাণ বাঁচাতে পিছিয়ে গেল এবং ওপরের একটা গর্ত দিয়ে সুড়ঙ্গে উঠে গেল। হঠাৎ সে শুনতে পেল সুড়ঙ্গের ওপরের দিক থেকে কেউ হাঁটছে। পায়ের আওয়াজটা এক জায়গায় থেমে গেল। তারপর সুড়ঙ্গের ঢাকনা খুলে সেখান থেকে এক ভয়ঙ্কর প্রাণী নেমে এলো। দেখতে মানুষের মতো হলেও সে পশুর মতো গর্জন করছিল। তার শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছে। চোখ দুটো সাদা পাথরের মতো জ্বলজ্বল করছে। লিসার দৃষ্টি তখন তার কাটা হাতে পড়ে। সেটা দেখে সে বুঝে ফেলে এ আর কেউ নয়, অ্যাডামই, যে পুড়ে গিয়ে এখন এক দানবে পরিণত হয়েছে। অ্যাডাম এখন লিসাকে হত্যা করতে চায়। অ্যাডামের চোখ পুড়ে গিয়েছে বলে সে দেখতে পায় না, কিন্তু শুনতে পারে। তাই লিসা নিঃশব্দে ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু তখন হঠাৎ তার ঘড়িটা মাটিতে পড়ে একটা শব্দ হয়। শব্দটা শুনে অ্যাডাম ক্ষিপ্ত হয়ে তার দিকে ছুটে আসে। লিসা প্রায় তার হাতে ধরা পড়তে যাচ্ছিল, ঠিক তখনই সে একটা সরু সুড়ঙ্গের ভেতর দিয়ে পার হয়ে যায়। অ্যাডাম কিছুই দেখতে না পারায় সেই জায়গা পার হতে পারে না। লিসা সুড়ঙ্গ পেরিয়ে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তার সামনে দুটো রাস্তা। কোনটাতে যাবে বুঝতে পারে না। অনেক চিন্তার করার পর আন্দাজে বাম দিকে সুড়ঙ্গে ঢুকে পড়ে। সুড়ঙ্গের বাইরে একটা ঘর, চারপাশে কাচের দেয়াল। দেয়ালের উপর তার জন্ম থেকে শুরু করে তার নিজের মেয়েকে জন্ম দেওয়ার মুহূর্ত পর্যন্ত সব স্মৃতি ভেসে উঠছে। সে দেখে কেমন করে নিজের অবহেলার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছিল। এই দৃশ্য দেখে লিসা কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক তখনই সে দেখে ছাদের দিক থেকে অ্যাডাম আবার তার দিকে নেমে আসছে। কিন্তু লিসা কোনোভাবে তার কাছ থেকে পালিয়ে আরেকটি সুড়ঙ্গে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে এমন কিছু দেখল যা দেখে তার আনন্দের সীমা রইল না। সে দেখল সেই সুড়ঙ্গের শেষে নীল আকাশ ঝলমল করছে। মুক্তিকে এত কাছে থেকে দেখে লিসার মনে আবার নতুন করে সাহস ফিরে এলো। কিন্তু সেই সুড়ঙ্গ পার হতে হলে তাকে একটি কাঁটাযুক্ত পথ দিয়ে যেতে হবে। এখন হাতে মাত্র 60 সেকেন্ড বাকি। এর পরের মুহূর্তেই দেয়াল থেকে বেরিয়ে এলো গরম হিটিং পাইপ, যা 60 সেকেন্ড শেষ হতেই পুরো জায়গাটিকে আগুনে ভরে দেবে। লিসা সময় নষ্ট না করে কাঁটাযুক্ত তারের নিচ দিয়ে যেতে শুরু করলো। সেই ধারালো তারগুলো তার পিঠে গেঁথে গিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে দিল। পিঠ থেকে প্রচুর রক্ত বেরোতে লাগলো, কিন্তু লিসা নিজের কষ্টের পরোয়া না করে ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে চলল। এদিকে পেছনে সুড়ঙ্গে একটি চেম্বার খুলে গেল, যেখানে অ্যাডাম দ্রুত লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আগুনের স্রোত আসতে চলেছে। রক্তে ভেজা লিসা প্রাণপণে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার পক্ষে আর হাঁটা কঠিন হয়ে পড়ল। চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং মুহূর্তের মধ্যেই সেখানে আগুনের বৃষ্টি শুরু হলো। আগুনের ঢেউ লিসাকে গ্রাস করার আগেই তার ঠিক নিচে একটি দরজা খুলে গেল, আর সে নিচে এক চেম্বারে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার জ্ঞান ফিরল, সে দেখল সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। অর্থাৎ এতক্ষণ যা কিছু সে করেছে সব বৃথা। এটা দেখে লিসা পুরোপুরি ভেঙে পড়ল। ঠিক তখনই সেই রোবট আবার তার চিকিৎসা করতে চলে এলো, কিন্তু লিসা তাকে থামিয়ে দিল। সে বলল, আমি আর এটা পুনরায় করতে পারবো না, আমি এখন শুধু মরতে চাই।
রোবট তার কথায় সম্মতি জানিয়ে মুখ থেকে একটা ইঞ্জেকশন বের করলো, যা ধীরে ধীরে লিসার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই লিসার মনে পড়লো অ্যাডামের হাতে সেই চিহ্নগুলো। সে বুঝলো নিশ্চয়ই ওগুলো এখান থেকে বেরিয়ে যাওয়ার দিক নির্দেশনা। তাই নিজের রক্ত দিয়ে লিসা দেওয়ালে অ্যাডামের হাতের চিহ্নগুলো আঁকতে শুরু করলো। ভালোভাবে দেখে সে বুঝতে পারলো এই চিহ্নগুলো আসলে তীর চিহ্ন, যা দিক নির্দেশ করছে। প্রথম তীর বাম দিকে ঘোরানো মানে প্রথম দুটি সুড়ঙ্গের মধ্যে বাম দিকে সুড়ঙ্গটিতেই ঢুকতে হবে। দ্বিতীয় তীর ডান দিকে, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার হয়ে আবার দুটি সুড়ঙ্গ এলে এবার ডান দিকেরটি নিতে হবে। লিসা ভাবলো নিশ্চয়ই তার ঘড়ির নিচেও এমন দিক নির্দেশক চিহ্ন আছে, তাই সে রোবটকে বলল তার ক্ষতগুলো সারিয়ে দিতে। ক্ষত সেরে যেতেই লিসা নতুন আশা নিয়ে আবার সুড়ঙ্গ পথে বেরিয়ে পড়ল। এবার সে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুড়ঙ্গগুলো সহজেই পেরিয়ে গেল। তারপর সেই অ্যাসিড ভরা গর্তের কাছে এসে থামলো। সেখানে সে নিজের ঘড়িটাকে অ্যাসিডে ডুবিয়ে পুড়িয়ে ফেললো এবং ঘড়িটাকে কবজির থেকে খুলে ফেললো। তার কবজিতেও ঠিক অ্যাডামের হাতের মতো চিহ্ন দেখা গেল, শুধু সামান্য কিছু পার্থক্য ছিল। জ্বলে যাওয়া ঘড়িটাও নিয়ে হাতে লিসা আবার পথ ধরল। এবার সে পৌঁছালো সেই জায়গায় যেখানে প্রথমবার সে দুটো সুড়ঙ্গের মধ্যে বাম দিকেরটি বেছে নিয়েছিল, কিন্তু এবার সঠিক চিহ্ন অনুযায়ী সঠিক সুড়ঙ্গটি ছিল ডান দিকের। তাই সে দ্রুত ডান দিকের সুড়ঙ্গে ঢুকে গেল। সেখানে আবার দুটি সুড়ঙ্গ এলো, এবার সঠিকটি ছিল বাম দিকের। এভাবে লিসা নিজের হাতের চিহ্নের সাহায্যে প্রতিবার সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যাডাম আবার তার পিছু নিল। এবার লিসা বুদ্ধি খাটালো, সে অ্যাডামকে ভুল পথে পাঠাতে এক সুড়ঙ্গে নিজের ঘড়িটা ফেলে দিল আর নিজে আরেক সুড়ঙ্গে লুকিয়ে থাকলো। অ্যাডাম ঘড়ির শব্দ শুনে সেই সুড়ঙ্গে ঢুকে গেল। তার যাওয়ার পর লিসা নিজের কবজির চিহ্ন দেখে বুঝল যে সুড়ঙ্গে অ্যাডাম ঢুকেছে, আসলে সেটাই সঠিক সুড়ঙ্গ। এটা বুঝে লিসা আরও বেশি ভয় আর দুশ্চিন্তায় পড়ে গেল। তারপরও আর কোনো উপায় না দেখে সে ধীরে ধীরে সেই সুড়ঙ্গেই ঢুকে পড়ল যেখানে অ্যাডাম ছিল। এই সুড়ঙ্গটা ছিল অদ্ভুত রকমের, মনে হচ্ছিল যেন এটা কোনো বিশাল প্রাণীর পেট। লিসা সাবধানে এগিয়ে গেল। কিছুটা যাওয়ার পর সে দেখল সামনে তার ঘড়িটা পড়ে আছে, কিন্তু অ্যাডামও সেখানে উপস্থিত এবং এখন অ্যাডাম আর দেখতে পায় না। তাই লিসা চুপি চুপি সেই ঘড়িটা তুলে নিল, কিন্তু তখনই ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বেজে উঠল। সেই শব্দে অ্যাডাম বুঝে গেল লিসার উপস্থিতি। সে আবার লিসার পিছু নিল। লিসা প্রাণ বাঁচাতে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই আবার দৌড়ে ফিরে যেতে লাগলো। তখন তার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর টানেল থেকে আগুন ছোড়া হিটিং পাইপগুলো বেরিয়ে এসেছে। সেই সঙ্গে টানেলের ভেতর একটি সেফ চেম্বারও খুলে গেছে। লিসা দ্রুত সেই চেম্বারে ঢুকে লুকিয়ে পড়ল। অ্যাডামও সেখানে পৌঁছে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। চেম্বারের কাঁচের দরজা বন্ধ হয়ে গিয়েছে। লিসার আগে আর তাচ্ছিল্যে অ্যাডামকে মাঝের আঙুল দেখিয়ে চটিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আগুন ছোড়া পাইপগুলো কোনো আগুন ছাড়ল না, বরং ভেতরে ঢুকে গেল। তারপর চেম্বারের দরজাও খুলে গেল, আর পরের মুহূর্তেই অ্যাডাম লিসার ওপর ঝাঁপিয়ে পড়ল। লিসা প্রাণপণে নিজেকে বাঁচানোর জন্য লড়াই শুরু করল। সে অ্যাডামের মাথা নিজের পাড়ের নিচে চেপে ধরল। ঠিক তখনই চেম্বারের দেওয়ালও লিসাকে সামনে ঠেলে দিতে লাগল, ফলে অ্যাডামের মাথা চূর্ণ হয়ে গেল। অবশেষে লিসা মুক্তি পেল সেই শয়তান থেকে। এরপর লিসা আবার তার পথে এগিয়ে গেল। কিছুদূর যেতেই সামনে দুটি রাস্তা দেখা দিল। তার হাতে থাকা প্রতীক অনুযায়ী তাকে ডান দিকে টানেলে যেতে হবে। এটাই ছিল সেই ভয়ঙ্কর গোলধাঁধার শেষ টানেল। কিন্তু হঠাৎ বাম দিকের টানেল থেকে এক মেয়ে বেরিয়ে এলো। লিসা তাকিয়ে দেখল ও আর কেউ নয়, তার মেয়ে নিনা। নিনাকে দেখে লিসার চোখ ছলছল করে উঠল। সে কান্নায় ভেঙে পড়ল। নিনা মারা যাওয়ার পর থেকেই লিসা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। আজ অবশেষে তার একমাত্র ইচ্ছে পূর্ণ হলো, নিজের মেয়ে নিনার সঙ্গে দেখা হলো। নিনা বলল, মা, আমাকে আর একা রেখে যেও না। লিসা চোখ মুছে বলল, না শোনা, আমি সবসময় তোমার সঙ্গেই থাকব। তখন নিনা বলল, তাহলে আমার সঙ্গে এই বাম দিকের টালাইয়ে চলো। লিসা কেঁদে বলল, নিনা, আমি তোমাকে আবার হারাতে চাই না, কিন্তু সত্যিটা হলো তুমি তো অনেক আগেই মারা গেছো, আর আমার গন্তব্য ওই ডান দিকের টানেলে। এ কথা বলে লিসা পাথরের মতো মন শক্ত করে সেদিক থেকে চলে গেল। নিনা বারবার ডাকলেও লিসা ফিরে তাকায়নি। বাইরে এসে লিসা ভেঙে পড়ে কাঁদতে লাগলো। তারপর চোখের জল মুছে ডান দিকে টানেলে ঢুকে গেল। কিছুটা এগোতেই সে টানেলের শেষে খোলা আকাশ দেখতে পেল। আনন্দে তার মুখে হাসি ফুটল। সে দ্রুত আগাতে লাগলো, কিন্তু হঠাৎ সামনে 3টে লোহার ধারালো ব্লেড দেখতে পেল, যেগুলো দ্রুত ওপরে নিচে ওঠানামা করছিল। এগুলো পার হওয়া মানেই ছিল নিজের শরীরকে টুকরো টুকরো করে ফেলা। কিন্তু লিসা সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক আজ তাকে মুক্তি পেতেই হবে। সে লক্ষ্য করল প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ডে একবার নিচে আসে, তাই ঠিক সময়ে অপেক্ষা করে সেটি ওপরে উঠতেই সে দ্রুত পার হয়ে গেল। দ্বিতীয় ব্লেডটি 3 সেকেন্ডে নেমে আসে, সেটিও সে সাহসিকতার সঙ্গে পার করল। কিন্তু তৃতীয় ব্লেডটি মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে নিচে আসছিল। এটা পার করা প্রায় অসম্ভব ছিল। তবু স্বাধীনতার আকাঙ্ক্ষায় লিসা ঝাঁপ দিল, আর অলৌকিকভাবে সে পার হয়ে গেল। কিন্তু তার একটি পা ব্লেডের মধ্যে পড়ে কেটে গেল। ব্যথায় কাতর হয়ে গেলেও লিসা থামেনি। রক্ত ঝরতে ঝরতে সে টানেলের শেষ প্রান্তে পৌঁছে গেল, যেখানে খোলা আকাশ দেখা যাচ্ছিল। কিন্তু হাত বাড়াতেই সে দেখল ওটা আসল আকাশ নয়, বরং এক বড় পর্দায় চলা ভিডিও। এ দৃশ্য দেখে লিসার চোখে হতাশার ছাপ ফুটল। সে পাগলের মতো হেসে উঠল, বলল, আমি তো সব করলাম যেভাবে আমাকে বলা হয়েছিল। এমন সময় টানেল থেকে আবার হিটিং পাইপগুলো বেরিয়ে এলো, কারণ 11 মিনিটের সময় শেষ হতে চলেছে। লিসা এবার শান্তভাবে মৃত্যুর অপেক্ষায় বসে রইল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এইবার পাইপগুলো কোনো আগুন ছাড়ল না, বরং আবার ভেতরে চলে গেল। তারপর হঠাৎ টানেলের ছাদ খুলে গেল। তীব্র আলো লিসার গায়ে পড়ল, আর তার দেহ আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। সে আলোয় মিলিয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুলল, সে নিজেকে এক ঝর্ণার ধারে দেখতে পেল। তার মুখে হাসি ফুটে উঠল। পাশে নিনা দাঁড়িয়েছিল। লিসা জিজ্ঞেস করল, আমি কি মারা গেছি? নিনা হেসে বলল, তোমার দেহ একবার নয়, অনেকবারই মরেছে।
লিসা আবার জিজ্ঞেস করল, এবার এখানে আমাকে কি করতে হবে? নিনা বলল, এখানে তোমাকে কিছুই করতে হবে না, শুধু বাঁচতে হবে। এখানেই বোঝা যায় যে জায়গায় লিসা এখন আছে সেটা পৃথিবী নয়, বরং এক স্বর্গের মতো সুন্দর জগৎ। যখন লিসা অ্যাডামের সঙ্গে গাড়িতে যাচ্ছিল তখন অ্যাডাম তাকে ছুরি মেরে হত্যা করেছিল। সেই মৃত্যুর পর লিসা নরকে গিয়েছিল, যেখানে তার পাপ ধুয়ে গিয়েছিল। শেষে তার আত্মা মুক্তি পেয়ে স্বর্গে পৌঁছেছিল। এইভাবেই গল্পের সমাপ্তি ঘটে।